রাজধানী ঢাকা কখনোই সন্ত্রাসমুক্ত ছিল না, সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত ছিল না, কিন্তু মানুষ এরকম দিনে দুপুরে সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনা এত অহরহ বহুদিন ঘটেনি, যেমনটি এখন ঘটছে বা 2024 সালের আগস্টের পর থেকে ঘটছে। সবচেয়ে বড় কথা হলো, গণমাধ্যমের রিপোর্টেই বোঝা যাচ্ছে যে দেশের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এবং ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা বাকিদেরকে ক্ষমতার কাছে ঘেঁষতে দিচ্ছে না, কিংবা দুনিয়া থেকেই সরিয়ে দিচ্ছে। অবৈধ ইউনূস আমলে যারা কারাগার থেকে মুক্ত হয়েছে তারাই এখন সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আর আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, বিচারক, সরকারি সাবেক কর্মকর্তাদের দিয়ে জেলখানা ভরে রেখেছে বিএনপি, জামায়াত, এনসিপি সরকার। সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে না কেন? পুলিশ কি কোনো কারণে নিষ্ক্রিয়, নাকি সরকারের ভেতরের কেউ এই সন্ত্রাসীদেরকে নিয়ে দাওয়াত পানি খাচ্ছেন? এই নিষ্ক্রিয়তার পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের যেতে হবে কথিত জুলাই আন্দোলনে। 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব নামের যে নজিরবিহীন অরাজকতা এবং ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, তার নেপথ্যের কারিগর কারা ছিল সেটি আজ আর কারো অজানা নয়। এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সেই আন্দোলনে তথাকথিত জুলাই সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ পেশাদার খুনিদের মধ্যে একটি গভীর এবং অন্ধকার অলিখিত চুক্তি হয়েছিল। একটি রাজনৈতিক দলের শীর্ষ গডফাদার, যিনি মূলত ইউনূস সরকারের বর্ধিত সরকার অর্থাৎ তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন বা করছিলেন, তিনি অত্যন্ত সুকৌশলে কারাগারের ভেতরে বসে 23 জন শীর্ষ সন্ত্রাসীর সাথে একটি গোপন ভিডিও কনফারেন্স করেন, যেখানে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে চলমান আন্দোলনে যদি এই সন্ত্রাসীরা তাদের পেশাদার খুনি বাহিনী নিয়ে মাঠে নামে এবং পূর্ববর্তী সরকারকে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে হটাতে সহায়তা করে, তবে তাদের সবাইকে সসম্মানে মুক্ত করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিরই সফল এবং ভয়ঙ্কর বাস্তবায়ন আমরা দেখেছি বাংলাদেশে, যেখানে খুন এবং গুম এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ জেল থেকে যারা বেরিয়েছে, কারাগার থেকে যারা মুক্ত হয়েছে, তারাই এখন এসব খুন, গুম, রাহাজানি, ধর্ষণ এসবের সাথে জড়িত হয়ে পড়েছে। ক্ষমতা দখলের পর অবৈধ ইউনূস সরকার এবং তাদের রাজনৈতিক দোসররা গোটা ঢাকা শহরকে 10টি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে অপরাধ জগতের একচ্ছত্র নেতৃত্ব তুলে দিয়েছে এসব চিহ্নিত সন্ত্রাসীদের হাতে। এলাকা ভাগ করার সময় শর্ত ছিল কেউ কারো সীমানায় প্রবেশ করবে না, কিন্তু সন্ত্রাসীরা কি আর নিয়ম মেনে চলে? তাহলে তো চলতোই, তাহলে তো আসলে কোনো সমস্যাই থাকতো না। মিরপুরের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল কিলার আব্বাস এবং তাজকে। মহাখালী, বনানী এবং গুলশানের মতো অভিজাত এলাকার দায়িত্ব পেয়েছে শীর্ষ সন্ত্রাসী ইমাম। অন্যদিকে মালিবাগ, মৌচাক এলাকায় ত্রাস ছড়াচ্ছে রাসু। সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলো নিয়ন্ত্রণ পেয়েছে। ফার্মগেট এবং তেজগাঁও এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে এমন এক গডফাদারকে, যাকে ধরিয়ে দিতে একসময় রাষ্ট্র লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুরনো ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে তারিক, সাইফ, মামুন এবং শাহেদের মধ্যকার রক্তক্ষয়ী দ্বন্দ্ব আমরা জানি, আমরা পত্রপত্রিকায় পড়েছি সেসব গল্প। পিচ্চি হেলাল, যাকে 90-এর দশক থেকে মানুষ আতঙ্কের সাথে চেনে, তাকে মোহাম্মদপুর এবং শ্যামলীর দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দিষ্ট এলাকার বাইরে কেউ হস্তক্ষেপ করবে না এমন এক ভঙ্গুর এবং অলিখিত চুক্তিতেই চলছে রাজধানীর এই অপরাধ সাম্রাজ্য। এই অপরাধ সাম্রাজ্যের মূল চালিকা শক্তি হলো সীমাহীন চাঁদাবাজি এবং দখলদারিত্বের অর্থনীতি। পোশাক কারখানার ঝুট ব্যবসা, বাসাবাড়ির ময়লা সংগ্রহ, ডিশ এবং ইন্টারনেটের সংযোগ, ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় নির্মাণ কাজের ঠিকাদারি এবং কোরবানির পশুর হাট, সবকিছুর নিয়ন্ত্রণ এখন এই শীর্ষ সন্ত্রাসীদের হাতে। মালয়েশিয়া বা দুবাইয়ের মতো নিরাপদ দূরত্বে বসে বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে।
চাঁদা না দিলে প্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে, যেমনটি ঘটেছে মিরপুরে 1 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায়। হাতির ঝিলে ময়লা সংগ্রহের টাকার ভাগাভাগি নিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যাওয়ার ঘটনা প্রমাণ করে এই নেটওয়ার্ক কতটা নির্মম। মাঠে কাজ করছে এসব শীর্ষ সন্ত্রাসীদের তৃতীয় বা চতুর্থ সারির সহযোগীরা, যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তুলে দেওয়া হয়েছে সাধারণ বাটন ফোন। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো মহল্লা ভিত্তিক জুয়ার বোর্ড, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির এই অবৈধ একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সন্ত্রাসীদের পরিবার পর্যন্ত, যা তারা সম্পূর্ণ বৈধ মনে করে ভোগ করছে। এই বিপুল পরিমাণ অবৈধ অর্থের ভাগ বাটোয়ারা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয়েছে সন্ত্রাসীদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী দ্বন্দ্ব এবং খুনোখুনি। আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের জুটি, যারা একসময় ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় বটে, সেই ইমন, মামুন এবং টিটনের মধ্যকার সমীকরণ এখন রক্তে রঞ্জিত। ইমন এবং মামুন দীর্ঘ 2 দশকের বেশি সময় কারাগারে থেকেও ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেছে, কিন্তু জেলের ভেতরের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব আজ রাজপথে এসে নেমেছে। প্রকাশ্যে গুলি করে তারেক সাইফ মামুনকে হত্যা করা হয়েছে। এরপর নিউ মার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটনকে দিনদুপুরে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। রায়ের বাজারে জোড়া খুন, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। গত 21 মাসে রাজধানীতে এমন 23টি লোমহর্ষক ঘটনা ঘটেছে, যার 7টি হলো পেশাদার সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত খুনের ঘটনা। গডফাদারদের নির্দেশ ছিল নিজেদের মধ্যে ঝামেলা না করার, কিন্তু অর্থের লোভ এবং ক্ষমতার দম্ভ তাদের সেই নির্দেশ মানতে দিচ্ছে না। পিচ্চি হেলালের সাথে জোসেফ এবং ইমনের যে প্রায় 26 বছরের পুরনো বিরোধ, সেটি এখন আবার চরম আকার ধারণ করেছে। এই যে সারা দেশে রক্তের হোলি খেলা চলছে, এর কোনোটি বিচ্ছিন্ন বা কাকতালীয় নয়। এই নৈরাজ্যের পেছনে রয়েছে সুগভীর রাজনৈতিক মদত এবং শক্তিশালী রাজনৈতিক মদত, রাষ্ট্রযন্ত্রের পরিকল্পিত নিষ্ক্রিয়তা। অবৈধ ইউনূস সরকার মূলত একটি মেরুদণ্ডহীন পুতুল সরকার ছিল, যার আসল কলকাঠি নাড়ছে বিএনপি, জামায়াত এবং এনসিপি, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং যুদ্ধাপরাধের দল জামায়াত ইসলামী তাদেরকে নানাভাবে ব্যবহার করেছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জীবনের কানাকড়িও নিরাপত্তা নেই। তারা নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে, বিরোধীদের দমন করতে এবং ক্ষমতা চিরকাল কুক্ষিগত করে রাখতে এই দাগী সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ প্রশাসনকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ এখন কেবল নীরব দর্শক, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই সন্ত্রাসীদের গায়ে হাত দিলে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ওই রাজনৈতিক গডফাদারদের রোষানলে পড়ে তাদের নিজেদেরই চাকরি বা প্রাণ হারাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যক্তির সঙ্গে হাসি মুখে কোথাও দাওয়াত খেতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিহ্নিত ওই ব্যক্তিকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর আয়োজনটি ছিল তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু, দুর্নীতি এবং অর্থ পাচারের মামলায় সাজাপ্রাপ্ত এবং কথিত জুলাই বিপ্লবের কারণে বেরিয়ে আসা, মানে জেলখানা থেকে বেরিয়ে আসা আরেক বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে। সেখানেই এই জেলখানা থেকে তথাকথিত জুলাই বিপ্লবের বিপ্লবী হিসাবে মুক্তি পাওয়া এই শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে মির্জা ফখরুলকে হাসি মুখে দাওয়াত খেতে দেখা যাচ্ছে। প্রশ্ন করুন নিজেকে, মির্জা ফখরুলকে কেন একজন শীর্ষ সন্ত্রাসীকে এভাবে পালতে হয়? বলবেন যে ওটা পিচ্চি হেলাল নয়, ছবির ব্যক্তি অন্য কেউ, কিন্তু সেটা তো এই অভিযোগের জবাবে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি বলার কথা ছিল না? কোথাও থেকে সে কথা আপনারা শুনতে পেয়েছেন? শোনেননি। তার মানে ঘটনা সত্য হলেও হতে পারে, কিংবা ঘটনা আসলেই সত্য, তাই না? এর চেয়েও ভয়ঙ্কর দিকটি হলো যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যাদের রাজনৈতিক ইতিহাস মানে রক কাটা, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর ইতিহাস। তারা এই অস্থিতিশীল পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিচ্ছে। রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় তারা সারা দেশে নিজেদের বিষাক্ত জাল নতুন করে বিস্তার করছে।
তারা এই চিহ্নিত সন্ত্রাসীদের সাথে একজোট হয়ে দেশের প্রগতিশীল চিন্তাধারা, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা এবং সাধারণ মানুষের কণ্ঠ চিরতরে রোধ করতে মরিয়া হয়ে উঠেছে। যে দেশের সাধারণ এবং নিরীহ দেশপ্রেমিক নাগরিক, সৎ সাংবাদিক, বিবেকবান বিচারক এবং বিরোধী রাজনৈতিক কর্মীরা মিথ্যা এবং বানোয়াট মামলায় অন্ধকার কারাগারে পচে মরে, আর অন্যদিকে খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির মামলার আসামিরা বুক ফুলিয়ে রাষ্ট্রাচার উপভোগ করে, দাওয়াত খায় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তের আওয়ামী লীগের অনুপস্থিতিতে তার মহাসচিবের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, সে দেশকে কোনোভাবে একটি সভ্য রাষ্ট্র আপনি বলতে পারেন? তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যারা দেশের এই সর্বনাশ ডেকে এনেছে, তারাই আসলে একটি সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের বাস্তবায়ন করেছে মাত্র। শীর্ষ সন্ত্রাসীদের এই বাধাহীন দৌরাত্ম্য, জামায়াত শিবিরের এই ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং অবৈধ ইউনূস সরকারের এই অপরাধমূলক নীরবতা আজ সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে বাংলাদেশ এক গভীর এবং অন্ধকারে এসে দাঁড়িয়েছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের একটাই পথ, তা হলো রাজনৈতিক সন্ত্রাসী অশুভ আতাতকে অবিলম্বে গুড়িয়ে দেওয়া। তা না হলে আগামী দিনে গোটা বাংলাদেশই এই গডফাদারদের আর সন্ত্রাসীদের এক বিশাল বদ্ধভূমিতে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, আমি পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে এবং পুলিশ বাহিনীর ভেতর কি ঘটছে সে বিষয়ে হয়তো আগামীকালই একটি ভিডিও কলাম করব, আশা করি দেখবেন। তবে আপনারা সকলেই এই সন্ত্রাসের জনপদে নিরাপদ থাকার চেষ্টা করবেন। অন্তত ভালো থাকবেন সবাই, শুভকামনা।